ভারতবর্ষের লঙ্কা, ভারতবর্ষের পেঁয়াজ, ভারতবর্ষের ডিম ছাড়া তাদের খাওয়া জোটে না একরকম দেখা যায়। এবং তারা ভারতবর্ষের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করছে একরকম দেখা যায়। একদম মানে ভারতের সঙ্গে তাদের কোনো মানে তুলনাই করা চলে না। বাংলাদেশে যে সমস্ত ইসলামিক সংগঠনগুলো রয়েছে তারা যেন পাকিস্তানের থেকেও বেশি নিজেরা পাকিস্তানি হয়ে উঠেছে। ফলে তারা এখন মানে আরবের, সত্যি কথা বলতে আরবের যারা ইসলামিক দেশগুলো রয়েছে তারা কিন্তু এই ধরনের মানে পাকিস্তান বা বাংলাদেশ যে সমস্ত দেশগুলো রয়েছে যারা আপনি দেখবেন খুব যদি এদের পিছনে যাওয়া হয় 2-3 প্রজন্ম আগে কিন্তু এরা হিন্দুই ছিল বা বিভিন্ন অন্য সম্প্রদায়ের ছিল। তারা ধর্মান্তরণের পর তারা ইসলাম মানে মুসলিম হয়েছে। তাদের মধ্যে এই ধরনের ইসলাম উগ্র মৌলবাদটা অনেক বেশি করে দেখা যাচ্ছে। এবং বাংলাদেশ থেকে আজকে ডাক উঠছে যে প্যালেস্টাইনকে বাঁচাতে যেতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে। ভারতবর্ষকে মানে একদিক দিয়ে তারা ভারতবর্ষের লঙ্কা, ভারতবর্ষের পেঁয়াজ, ভারতবর্ষের ডিম ছাড়া তাদের খাওয়া জোটে না একরকম দেখা যায়। এবং তারা ভারতবর্ষের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করছে একরকম দেখা যায়। একদম মানে ভারতের সঙ্গে তাদের কোনো মানে তুলনাই করা চলে না। যারা ভারতকে ক্রিকেট খেলায় তাদের মানে ভারতের রিজার্ভ বেঞ্চকেও যারা হারাতে পারে না, তারা আজকে ভারতকে বলছে যে মানে কতটা ভারত বিদ্বেষ হলে বলতে পারে যে ভারতের বিরুদ্ধে যারাই খেলবে তাদেরকেই আমরা সাপোর্ট করব। আমরা গত বিশ্বকাপেও দেখেছি, গত ওয়ার্ল্ড কাপে তারা অস্ট্রেলিয়াকে যেভাবে সাপোর্ট করেছিল। ফলে বাংলাদেশে একটা হিন্দু বিরোধী এবং ভারত বিরোধী যে শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে তার ফলাফল হচ্ছে এই কোটা বিরোধী আন্দোলন। এবং এখানেও আপনারা দেখুন কোটা, বাংলাদেশে যে কোটাটা ছিল 56% কোটা, তার মধ্যে একটা নির্দিষ্ট শতাংশ, খুব কম শতাংশ কোটা রিজার্ভ করা ছিল যারা মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ 71 সালে, সেই মুক্তিযুদ্ধ ভারতের প্রত্যক্ষভাবে ভারতের সাহায্য ছাড়া সম্ভব হতো না। সেই মুক্তিযুদ্ধে যারা বলিদান দিয়েছিলেন, যারা প্রাণ দিয়েছিলেন, তাদের যারা পরবর্তী প্রজন্ম তাদেরকে বাংলাদেশ সরকার একটা তাদের মানে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা হিসেবে তাদের চাকরির একটা ব্যবস্থা করেছিল। সেই কোটার বিরুদ্ধে গিয়ে সেই কোটা আন্দোলনকে তারা একটা উগ্র মৌলবাদী আন্দোলনে পরিণত করলো। এবং আজকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ যতই বলুক যে তারা স্বাধীনতা অর্জন করেছে, আদতে কিন্তু বাংলাদেশের সমস্যা আরও বাড়ছে। এবং বাংলাদেশে কিন্তু অভ্যন্তরীণভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বলে কিছু নেই, বর্তমানে পুলিশ ব্যবস্থা বলে কিছু নেই, আইনকে কেউ মানছে না। ফলে বাংলাদেশ একটা ফ্রি স্টেটে পরিণত হয়েছে যেখানে যার যা ইচ্ছা সে সেটাই করছে। এবং প্রতিনিয়ত সেখানে যাই ঝামেলা হোক, শেষ টার্গেট হচ্ছে সেখানকার হিন্দুরা। মানে হিন্দুদেরকে সেখানে একটা টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নেওয়া হয়েছে, যাদের উপর যখন যা ইচ্ছা জুলুম করা যায়, যা খুশি অত্যাচার করা যায়। সেখানে হিন্দুদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে বাঁচতে হচ্ছে। বলা যায় একরকম যেরকম আগে জিজিয়া কর দিয়ে বাঁচতে হতো, হিন্দুদেরকে এখন সেরকম প্রাণের বিনিময় জিজিয়া কর দিয়ে বাঁচতে হচ্ছে। অনেক হিন্দু অধ্যাপককে সেখানে অধ্যাপিকাকে চাকরি থেকে সরে যেতে বলা হচ্ছে, না হলে ইসলামে আসতে বলা হচ্ছে, বিয়েতে বাধা দেওয়া হচ্ছে, হিন্দু মহিলাদেরকে শাখা পলা সিঁদুর পরতে বাধা দেওয়া হচ্ছে। ফলে আজকে বাংলাদেশে আপনি দেখবেন বাংলাদেশের মূর্তিকেও হিজাব পরানো হচ্ছে। ফলে কোন জায়গায় চলেছে আজকে, মানে এই যে র্যাডিক্যাল ইসলামিজম, ঠিক আছে, সেটা বাংলাদেশে মানে সর্বতোভাবে বাংলাদেশকে গ্রাস করেছে। এবং আগামী দিনে হয়তো বাংলাদেশে এমন একজনও কেউ থাকবে না যার মুক্ত চিন্তা বা মুক্ত স্বাধীন চিন্তা নিয়ে যারা চলতে পছন্দ করেন, সেরকম ব্যক্তি হয়তো একজনকেও পাওয়া যাবে না বাংলাদেশে। ধর্মনিরপেক্ষ মুছে যাচ্ছে বাংলাদেশ থেকে, সেখানে দাবি তোলা হচ্ছে যে 90% মুসলিম জনগোষ্ঠী হওয়ার কারণে ধর্মনিরপেক্ষতার দরকার। না, আজকে বাংলাদেশের যে আজকে পরিস্থিতি হয়েছে তার জন্য দীর্ঘদিন ধরে আজকে এখানে চীনের মদত রয়েছে প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে আমেরিকার মদত রয়েছে। এবং সর্বোপরি বাংলাদেশের জনসমাজ যেভাবে ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী একটা আবেগ নিয়ে চলছে, তাতে করে বাংলাদেশের একটা বড় শতাংশ বা জনগোষ্ঠীর বড় শতাংশ বাংলাদেশকে ইসলামিক দেশ হিসেবে দেখতে চায়। এবং তার জন্য মূলত দায়ী বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় গোঁড়ামিযুক্ত বিভিন্ন মৌলবাদী সংগঠন, সেটা জামাত ইসলাম থেকে শুরু করে হুকুমত থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, ইসলামিক সংগঠন মূলত, যারা চায় যে বাংলাদেশে ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো ধর্মের অস্তিত্ব থাকবে না। এবং বাংলাদেশকে তারা এক ধরনের ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চায় যেখানে শরিয়া ল চলবে, শরিয়া আইন চলবে, মধ্যপ্রাচ্যের যে সমস্ত ইসলামিক দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশের মতন। এবং সেই কারণেই বাংলাদেশে দীর্ঘদিন ধরে উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পনা মাফিক সেখানকার যে সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠী রয়েছে
হিন্দু বৌদ্ধ থেকে শুরু করে বিভিন্ন জনগোষ্ঠী রয়েছে তাদের উপর পরিকল্পিতভাবে আক্রমণ, তাদের উপাসনা কেন্দ্রে তাদের যে মন্দির রয়েছে সে সমস্ত জায়গায় গিয়ে আক্রমণ করা, একদম রিসেন্ট ঘটনা বলছি, বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করবার দাবি তুলেছে সেই দেশের বিভিন্ন এই ধরনের উগ্রবাদী ইসলামিক সংগঠন। ফলে বাংলাদেশের যে ভবিতব্য আগামী দিনে সে খুব খারাপ দিকেই যাচ্ছে, এবং বাংলাদেশ ভারতের যে একটা মিত্র দেশ ছিল সেই জায়গা থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের আগামী দিনে কূটনৈতিক সম্পর্ক কতটা থাকবে সেটা নিয়ে আমরা ভারতীয়রা সত্যিই সন্দিহান।